হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি মাওয়া এক্সপ্রেসওয়েতে। এটি মূলত নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, অর্থাৎ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে। এটি বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। তো সেই পথ ধরেই আমি যাচ্ছি। আমার সৌভাগ্য যে আমি এই এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারছি। একসময় ঢাকা থেকে মুন্সিগঞ্জ, শ্রীনগর, মাওয়া এ পর্যন্ত যেতে এত বড় লেন ছিল না, এত কিছুই ছিল না। সরু রাস্তা ছিল, রাস্তা প্রচুর ভাঙা ছিল, প্রচুর ধুলা ছিল, মানুষের যাতায়াতে খুব কষ্ট ছিল। তো পদ্মা সেতুকে কেন্দ্র করেই কিন্তু এই এক্সপ্রেসওয়ে হয়েছে। এক্সপ্রেসওয়েটি মূলত ঢাকা যাত্রাবাড়ি থেকে ভাঙা পর্যন্ত মোট 55 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটা। তো এই রাস্তাটা নির্মাণ করার পেছনে কিন্তু একটাই লক্ষ্য, সেটা হলো পদ্মা সেতু। পদ্মা সেতু যেহেতু নির্মাণ করা হয়েছে, দুপাশের মহাসড়ক সংযোগ করার জন্য এই এক্সপ্রেসওয়েটি করা হয়েছে। তো দুপাশের দৃশ্যগুলো বেশ দেখতে সুন্দর, মনোমুগ্ধকর, ভালোই লাগে। এই এক্সপ্রেসওয়েতে আপনি বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, অতিরিক্ত গতি অ্যাভয়েড করাই ভালো। কারণ হলো যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো প্রথম দিকে যখন এই মাওয়া এক্সপ্রেসওয়েটি চালু করে, তখন কিন্তু বেপরোয়াভাবে বেশ কিছু বাইক রাইডার, প্রাইভেট কার, রেস প্রতিযোগিতা ছিল একরকম। তো বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনার কারণে পরে কিছুটা নিয়ন্ত্রণ আসে। যদিও রিসেন্টলি আপনারা শুনেছেন যে বাইকের গতি বা প্রাইভেট কার, বাসের গতির ব্যাপারে সরকার একটা নীতিমালা ঘোষণা করেছে, একটা আইন পাশ করেছে। এটা আপনারা সকলে জানেন। এই এক্সপ্রেসওয়েতে কিন্তু আমরা সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে চালাতে পারি, এর বেশি কিন্তু সুযোগ নাই। তো যাই হোক, এই এক্সপ্রেসওয়েটি মূলত পদ্মা সেতুর সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই করা হয়েছে, যাতায়াতের জন্য সহজ করা হয়েছে। এই পদ্মা সেতু সংযোগ করার জন্য এখানে অনেকগুলো ব্রিজ নির্মাণ করা হয়েছে। আপনার মোটামুটি বড় 4টি সেতু নির্মাণ করা হয়েছে, 4টি রেলওয়ে আন্ডারপাস করা হয়েছে, 54টি কালভার্ট, ছোট বড় মোটামুটি 25টি আপনার হলো ব্রিজ করা হয়েছে। তো এতগুলো মানে ব্রিজ, আন্ডারপাস, ওভারপাস এগুলো করা হয়েছে, তাহলে কি পরিমাণ এই প্রকল্পে ব্যয় হয়েছে। তো এই এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি চলাচল করতে গেলে আপনি কখনোই জ্যামে পড়বেন না। উদ্বোধনের 2022 সালে যখন উদ্বোধন করা হয় সরকারিভাবে, যদিও এর আগে বিভিন্ন সময়ে কাজ চলাকালীন সময়েও চলছে, তারপরেও অফিসিয়ালি যখন উদ্বোধন করা হয় 2022 সালে, তারপর থেকে কখনোই আমি শুনিনি যে এই এক্সপ্রেসওয়েতে কখনো জ্যাম হয়েছে। আপনি দেখেন, টাঙ্গাইল কিন্তু মহাসড়ক, এক্সপ্রেসওয়ে সেখানেও হয়েছে, কিন্তু ঈদ আসলেই কিন্তু প্রচুর জ্যাম পড়ে থাকে ওখানে, ঘন্টার পর ঘন্টা। কিন্তু আপনার এই মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো জ্যাম নেই। তাহলে বুঝতেছেন এটা কতটা পরিকল্পিত এবং বিশেষভাবে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটা কতটা সুবিধাজনক। আমার ভালোই লাগছে। এটা দিয়ে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, কখনো শ্রীনগর, কখনো লোহজং যাচ্ছি। অফিসের কাজে বলেন, ব্যক্তিগত কাজে বলেন, যেভাবেই হোক এটা আমাকে অনেক উপকৃত করেছে, মানুষকে অনেক সুযোগ করে দিয়েছে যাতায়াতের জন্য। আর একটা ব্যাপার হলো, দুপাশে দেখবেন যে অনেকগুলো আপনার ল্যান্ড প্রজেক্ট আছে, অনেক প্রতিষ্ঠান ল্যান্ড প্রজেক্ট করেছে। এখানে জমি বিক্রি হচ্ছে, মানুষ তাদের আবাসন করার জন্য এখানে জমি কেনাবেচা করছেন, প্লট কিনতেছেন। এখানে প্লটগুলো কিন্তু বেশ
আগের তুলনায় এখন দ্বিগুণ তিনগুণ দাম, কারণ একটাই, পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ে, যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে। তো এই জায়গাগুলো দেখবেন যে আশেপাশে সব জায়গায় কিন্তু এই প্রজেক্ট, এই যে এই ডেভেলপার সেই ডেভেলপার, অনেক ল্যান্ড ডেভেলপার কিন্তু এখানে বসতি স্থাপন করেছে, মানুষের কাছে কিন্তু বিভিন্ন প্লট বিক্রি করছে। মানুষও প্লট কিনছে, শখ করেই কিনছে। তো এই জায়গায় আপনার পরিবার সহকারে ঘুরে ঘুরে আসতে পারেন। শুক্রবারে আপনি ফ্রি থাকলে তো আরও ভালো হয়, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। তো আশা করি আপনারও ভালো লাগবে। এই মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আপনার পরন্ত বিকেলটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর এখানে কিন্তু দেখেন রাস্তায় কিন্তু লেখা আছে বাইকের গতিসীমা কিন্তু 80 কিলোমিটার, মানে গাড়ির গতিসীমা। এখানে কিন্তু কেউই গাড়ির গতিসীমা 80 কিলোমিটার মানছে না, কেউই মানছে না। মানে সবাই মনে হলো যে রাস্তাটা ফাঁকা পেলাম তো যত স্পিডে চালানো যায়। তো এতে তো আমাদের দুর্ঘটনা, আমরা দুর্ঘটনায় পড়ছি। এটা আসলে সকলের সচেতন হওয়া দরকার। আমি বাইক রাইড করি সাধারণত, আমি 70-75-এর উপরে কখনো আমি বাইক চালাই না। সরকার এখন নিয়ম করার পরে কিন্তু আমি 60-এর উপরে চালাই না, খুব একটা না, জরুরি প্রয়োজন না হলে। তো আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো যে টহলরত পুলিশ কিন্তু স্পিড গান দিয়ে দেখছে বাইকের গতি। তো যাদের বাইকের গতি বেশি হয়তো তাদেরকে মামলা দিবেন। আমি তো ওখানে দাঁড়াইনি, আমি চলে এসেছি। এরপরে কি হয়েছে জানি না। তো গভর্নমেন্ট থেকে, প্রশাসন থেকে চেষ্টা করতেছে এই প্রজেক্টের এখানে ট্রান্সপোর্ট মানে যান চলাচলের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে যেন কোনো রকমের কেউ সীমা লঙ্ঘন না করে। এই ব্যাপারটা খুব সুদৃঢ়ভাবে দেখা হচ্ছে। তো আসুন আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। সকলে বর্তমান যে নীতিমালা, বর্তমান যে ঘোষণা দেওয়া হয়েছে, বাইক, প্রাইভেট এবং ট্রাক, সিএনজি বা সকল ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে গতিসীমা নির্ধারণ করে যেখানে যেটা দেওয়া হয়েছে, আমরা সেগুলো মেনে চলি। এতে আমাদের জীবন বেঁচে যাবে, আমাদের পরিবার ভালো থাকবেন। কারণ আপনি হারিয়ে গেলে আপনার পরিবার এই দুনিয়ায় কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে কাটাবে, আপনি চলে গেলে হয়তো বুঝবেন না, বাট আপনার পাশে যারা চলে গিয়েছেন তাদের দিকে তাকালে বুঝতে পারবেন। তো আসুন আমরা সবাই নির্ধারিত গতিতেই বাইক চালাই, প্রাইভেট কার চালাই, বাস চালাই, যেটাই হোক, যার জন্য যে গতি নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা সেটা চালানোর ব্যাপারে সকলকে অনুরোধ করব। তো ভিডিওটি যদি ভালো থাকে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো আপ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।